বন্ধুরা, আজকের গল্পে আপনাদের স্বাগত জানাই। কিন্তু গল্প শুরু করার আগে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আপনারা আমাদের ভিডিও কোথা থেকে দেখছেন। আর হ্যাঁ, ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নাম রাজেন্দ্র। আমার বাবা একজন শ্রমিক ছিলেন এবং সারা জীবন পরিশ্রম করে আমাদের সবাইকে মানুষ করেছিলেন। আমাদের পরিবারে আমরা 4 ভাই বোন ছিলাম। আমার 3 জন বোন ছিল, যাদের মধ্যে 2 জন আমার থেকে বড় এবং একজন আমার থেকে ছোট ছিল। আমার সবচেয়ে বড় বোনের নাম ছিল প্রিয়া, দ্বিতীয় বোনের নাম কাব্যা এবং সবচেয়ে ছোট বোনের নাম দিব্যা। আমরা খুবই সাধারণ একটি পরিবারের মানুষ ছিলাম। আমাদের বাড়িতে কখনোই খুব বেশি টাকা পয়সা ছিল না, কিন্তু মা বাবা কখনো আমাদের বুঝতে দেননি যে আমরা গরিব। তারা সবসময় বলতেন মানুষের আসল সম্পদ হলো তার সংস্কার ও পরিশ্রম। আমার 2 বড় বোনের বিয়ের বয়স হয়ে গিয়েছিল এবং আমি প্রতিদিন বাবার মুখে চিন্তার ছাপ স্পষ্ট দেখতে পেতাম। তিনি ভোর হওয়ার আগেই মজুরির কাজে বেরিয়ে যেতেন এবং গভীর রাতে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেন। তার হাতে ফোস্কা পড়ে গিয়েছিল, রোদে কাজ করতে করতে মুখ কালো হয়ে গিয়েছিল, কিন্তু তারপরও তিনি কখনো কোনো অভিযোগ করতেন না। মাও বাড়ির সমস্ত কাজ করতেন এবং সামান্য সেলাইয়ের কাজ করে বাবাকে সাহায্য করতেন। ছোটবেলা থেকেই আমি তাদের খুব আদরের ছিলাম। তারা কখনো আমাকে বাড়ির দায়িত্বের কথা বুঝতে দেননি। সবসময় বলতেন, তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর, একদিন বড় মানুষ হবি এবং আমাদের নাম উজ্জ্বল করবি। আমিও খুব মন দিয়ে পড়াশোনা করতাম, কিন্তু যত বড় হতে লাগলাম ততই আমাদের বাড়ির আসল পরিস্থিতি বুঝতে শুরু করলাম। রাতে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ার পর আমি অনেক সময় বাবার কাছে গিয়ে বসতাম এবং বলতাম, বাবা, আপনি একদম চিন্তা করবেন না, একদিন আমি অনেক টাকা উপার্জন করব এবং আমার 3 বোনের এমন ভালোভাবে বিয়ে দেব যে গোটা গ্রামের মানুষ সেই বিয়ের কথা মনে রাখবে। বাবা আমার কথা শুনে মুচকি হেসে বলতেন, বাবা, ওপরওয়ালা যেন তোর প্রতিটি কথা সত্যি করেন, কিন্তু এখন তুই নিজের পড়াশোনায় মন দে। আমি তার চোখে লুকিয়ে থাকা কষ্ট স্পষ্ট দেখতে পেতাম, কিন্তু তখন আমার কিছু করার মতো ক্ষমতা ছিল না। পড়াশোনা শেষ করার পর আমি নিজের শহরে অনেক জায়গায় চাকরি খুঁজলাম। সকালে বাড়ি থেকে বের হতাম এবং সন্ধ্যায় ক্লান্ত হয়ে ফিরে আসতাম, কিন্তু কোথাও কাজ পেলাম না। কেউ বলতো অভিজ্ঞতা দরকার, কেউ বলতো এখন কোনো পদ খালি নেই, আবার কেউ খুব কম টাকা দেওয়ার কথা বলতো। আমি প্রতিদিন হতাশ হয়ে বাড়ি ফিরতাম এবং ভাবতাম, যদি তাড়াতাড়ি কোনো কাজ না পাই তাহলে বোনেদের বিয়ে কিভাবে হবে। একদিন হঠাৎ আমার পুরনো এক বন্ধুর কথা মনে পড়ল, যে কয়েক বছর আগে লন্ডনে চলে গিয়েছিল এবং সেখানেই চাকরি করত। অনেক ভেবেচিন্তে আমি তাকে ফোন করলাম। প্রথমে সে ফোন ধরেনি, কিন্তু কিছুক্ষণ পর নিজেই আমাকে ফোন করলো। সে আমার পুরো কথা শুনে বলল, ভাই, তুই যদি সত্যিই পরিশ্রম করতে চাস তাহলে এখানে চলে আয়, আমি যতটা পারি তোকে সাহায্য করব। তবে একটা কথা আগে থেকেই বলে রাখি, এখানে চাকরি পাওয়া সহজ নয়। শুরুতে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে এবং টাকাও খুব বেশি পাবি না, কিন্তু তুই যদি পরিশ্রম করিস তাহলে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আমি দেরি না করে বললাম, ভাই, আমি সব ধরনের কষ্ট সহ্য করে নেব, শুধু আমাকে একটা সুযোগ চাই। সে বলল, ঠিক আছে, আমি তোর ভিসার প্রক্রিয়া শুরু করিয়ে দিচ্ছি, বাকিটা তুই নিজের কাগজপত্র প্রস্তুত রাখ। আমি খুশি হয়ে বাড়ি ফিরে এই কথা মা বাবাকে জানালাম। প্রথমে তারা দুজনেই খুব ভয় পেয়ে গেলেন। মা কাঁদতে শুরু করে বললেন, বাবা, তুই এত দূরে চলে যাবি, তাহলে আমরা কিভাবে থাকবো? বাবাও কিছুক্ষণ চুপ করে বসে রইলেন, তারপর গভীর শ্বাস নিয়ে বললেন, যদি আমাদের ছেলের ভবিষ্যৎ সেখানে তৈরি হতে পারে তাহলে আমাদের ওকে আটকানো উচিত নয়। আমি জানতাম তিনি ভেতর থেকে ভেঙে পড়ছিলেন, কিন্তু আমার সামনে নিজেকে শক্ত রেখেছিলেন। লন্ডনে যাওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, আমাদের কাছে এত টাকা ছিল না। তাই মা তার বিয়ের সময় পাওয়া অবশিষ্ট সামান্য গয়নাগুলো বের করে দিলেন। বাবাও তার সামান্য সঞ্চয় যা ছিল তা দিয়ে দিলেন। তবুও টাকা সম্পূর্ণ হলো না, তাই কিছু গয়না বন্ধক রাখতে হলো। আমার খুব খারাপ লাগছিল। আমি বারবার বলছিলাম, থাক, আমি এখানেই কোথাও কাজ করে নেব, কিন্তু বাবা বললেন, বাবা, এখন আর পিছিয়ে যাস না, যখন একবার সিদ্ধান্ত নিয়েছিস তখন পুরো সাহস নিয়ে সামনে এগিয়ে যা। আমি চাই তুই সেই জীবনটা যাপন করিস যে জীবন আমি কখনো যাপন করতে পারিনি। যেদিন আমি বাড়ি থেকে বের হচ্ছিলাম সেদিন মা আমার কপালে হাত রেখে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, নিজের খেয়াল রাখিস এবং কখনো ভুল পথে যাস না। আমি তার পায়ে হাত দিয়ে মনে মনে প্রতিজ্ঞা করলাম, যাই হয়ে যাক না কেন আমি কখনো আমার পরিবারের মাথা নিচু হতে দেব না। যখন আমি লন্ডনে পৌঁছলাম
তখন সব কিছু আমার কাছে একেবারে নতুন ছিল। সেখানকার ভাষা, আবহাওয়া, মানুষ সব কিছুই আলাদা ছিল। শুরুর কয়েকটা দিন খুব কষ্টের মধ্যে কেটেছিল। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাকরি খুঁজে বেড়াতাম, কিন্তু সব জায়গা থেকেই না করে দেওয়া হতো। কখনো ইংরেজির কারণে, কখনো অভিজ্ঞতার কারণে, আবার কখনো অন্য কোনো কারণে। অনেক সময় এমনও হয়েছে যে আমার পকেটে এতটুকুই টাকা বাকি ছিল যে ভাবতাম খাবার খাবো নাকি বাসের ভাড়া বাঁচিয়ে রাখবো। রাতে ঘরে একা বসে মা বাবা আর বোনেদের খুব মনে পড়তো। তাদের ছবি দেখতাম এবং নিজেকে বোঝাতাম, না রাজেন্দ্র, এখনও হার মানা চলবে না। তুই এখানে কোনো শখে আসিসনি, নিজের পরিবারের জন্য এসেছিস। অনেক সময় মনে হতো সব কিছু ছেড়ে বাড়ি ফিরে যাই, কিন্তু তারপর বাবার ঘামে ভেজা মুখটা মনে পড়ে যেত এবং পরের দিন আবার নতুন আশা নিয়ে বেরিয়ে পড়তাম। আমার বন্ধুও যতটা করতো আমাকে সাহায্য করতো। সে সবসময় বলতো, হাল ছাড়িস না, একদিন নিশ্চয়ই ভালো সময় আসবে। প্রায় কয়েকদিন ধরে লাগাতার চেষ্টা করার পর অবশেষে একটি কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেলাম। আমি পুরো প্রস্তুতি নিয়ে গেলাম এবং মন থেকে ইন্টারভিউ দিলাম। সম্ভবত আমার পরিশ্রম আর সততা তাদের ভালো লেগেছিল, কারণ সেদিনই আমি চাকরি পেয়ে গেলাম। যখন জানতে পারলাম যে আমার কাজ হয়ে গেছে, তখন আনন্দে আমার চোখে জল চলে এসেছিল। আমি প্রথমে ওপরওয়ালাকে ধন্যবাদ জানালাম এবং তারপর সঙ্গে সঙ্গে বাড়িতে ফোন করলাম। মা আমার গলা শুনতেই ঘাবড়ে গেলেন, কিন্তু যখন বললাম, মা আমি চাকরি পেয়ে গেছি, তখন তিনি আনন্দে কাঁদতে শুরু করলেন। বাবা ফোনটা নিয়ে শুধু এতটুকুই বললেন, বাবা, আজ তুই আমার মাথা গর্বে উঁচু করে দিয়েছিস। তার কণ্ঠে আনন্দ আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম। সেদিনই আমি নিজেকে প্রতিজ্ঞা করলাম যে এখন যতই পরিশ্রম করতে হোক না কেন, আমি কখনো পিছিয়ে যাব না। আমি দিন রাত সততার সঙ্গে কাজ করব, টাকা জমাবো এবং সবার আগে আমার বোনদের ভালো পরিবারে বিয়ে দেব। কারণ এখন শুধু আমার স্বপ্ন নয়, আমার পুরো পরিবারের আশা আমার কাঁধে ছিল এবং আমাকে যে কোনো মূল্যে সেই আশাগুলো পূরণ করতে হতো। আমি সেখানে সম্পূর্ণ পরিশ্রম ও সততার সঙ্গে কাজ শুরু করে দিয়েছিলাম। শুরুতে সব কিছুই নতুন ছিল, তাই একটু সময় লেগেছিল, কিন্তু ধীরে ধীরে আমি নিজের কাজে ভালো হয়ে উঠলাম। আমার বেতনও বেশ ভালো ছিল, প্রতি মাসে প্রায় $1,00,000 পেতাম। আমার কাছে এই পরিমাণ টাকা কোনো স্বপ্নের চেয়ে কম ছিল না, কারণ আমিও কখনো একসঙ্গে এত টাকা দেখিনি। আমার সবচেয়ে বেশি আনন্দ হতো এই ভেবে যে এখন বাড়ির খরচ ভালোভাবে চলতে পারবে এবং আমার বোনদের বিয়ের চিন্তাও ধীরে ধীরে কমে আসবে। আমি প্রতি মাসে সবার আগে বাড়িতে টাকা পাঠাতাম, তারপর যা সামান্য বাকি থাকতো তার নিজের কাছে রেখে দিতাম, যাতে প্রয়োজনে কাজে লাগাতে পারি। নিজের জন্য খরচ করতে আমার একদমই ভালো লাগতো না। আমি ভাবতাম যত বেশি টাকা জমাতে পারবো তত দ্রুত বোনদের দায়িত্ব পূরণ করতে পারবো। আমার সবচেয়ে বড় আনন্দ ছিল মাসের বেতন হাতে আসার সঙ্গে সঙ্গেই আমি বাড়িতে টাকা পাঠিয়ে দিতাম এবং তারপর মায়ের ফোন আসার অপেক্ষা করতাম। মা যখন বলতেন, বাবা টাকা পেয়ে গেছি, তখন আমার পুরো দিনটা ভালো কেটে যেত। আমি প্রতিদিন রাতে কাজ থেকে ফিরে বাড়িতে ফোন করতাম। কখনো মায়ের সঙ্গে কথা হতো, কখনো বাবার সঙ্গে, আবার কখনো বোনদের সঙ্গে। সবাই আমার সঙ্গে হেসে হেসে কথা বলতো এবং সব সময় বলতো, বাবা তুই নিজের খেয়াল রাখিস, এখানে সব ঠিক আছে। মা সব সময় আমাকে বোঝাতেন, বাবা বেশি কাজ করিস না, নিজের স্বাস্থ্যেরও খেয়াল রাখিস। টাকা তো আবারও আসবে, কিন্তু তুই যদি অসুস্থ হয়ে পড়িস তাহলে আমাদের খুব কষ্ট হবে। আমিও প্রতিবার হেসে বলতাম, মা আপনি একদম চিন্তা করবেন না, আমি এখানে একদম ভালো আছি, এখানে সব কিছু ভালো চলছে। কিন্তু সত্যিটা হলো আমি একদমই ভালো ছিলাম না। কাজ এত কঠিন ছিল যে অনেক সময় সন্ধ্যা পর্যন্ত আমার হাত পা অবশ হয়ে যেত। কখনো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো, কখনো ভারী জিনিস তুলতে হতো, আবার কখনো এত ঠান্ডার মধ্যেও বাইরে কাজ করতে হতো যে শরীর অবশ হয়ে যেত। অনেক সময় রাতে ঘরে ফিরে ব্যথার কারণে ঠিকমতো ঘুমাতেও পারতাম না। হাতে ফোসকা পড়ে গিয়েছিল, পা ফুলে যেত এবং অনেক সময় প্রচণ্ড জ্বর হওয়ার পরও আমি পরের দিন কাজে চলে যেতাম, কারণ ভয় হতো যে ছুটি নিলে টাকা কেটে যাবে এবং আমি বাড়িতে কম টাকা পাঠাতে পারবো। আমি নিজের কষ্টের কথা কখনো বাড়িতে বলতাম না, কারণ জানতাম মা যদি জানতে পারেন তাহলে সারা রাত কাঁদবেন এবং বাবা নিজেকে দোষ দেবেন যে কেন তিনি আমাকে এত দূরে পাঠিয়েছিলেন। তাই যখনই ফোন করতাম সব সময় হেসে কথা বলতাম এবং বলতাম, এখানে সব কিছু খুব ভালো চলছে, আপনারা একদম চিন্তা করবেন না। কিন্তু একটা বিষয় আমাকে সব সময় চিন্তায় রাখতো। মায়ের গলা আগের মতো ছিল না। তিনি প্রতিবার হাসার চেষ্টা করতেন, কিন্তু তার কণ্ঠে এক অদ্ভুত কষ্ট লুকিয়ে থাকতো।
মনে হতো তিনি আমার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছেন। অনেকবার আমার ইচ্ছা করতো তাকে জিজ্ঞেস করি, মা সব ঠিকঠাক তো? আপনি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছেন না তো? কিন্তু তারপর আমি নিজেকে থামিয়ে দিতাম, কারণ সত্যিই যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে হয়তো মা আমাকে সেটা বলতে চাইছেন না, যাতে আমি চিন্তায় না পড়ি। আমি শুধু বলতাম, মা নিজের খেয়াল রেখো এবং সময় মতো খাওয়া দাওয়া করো। মা সবসময় বলতেন, বাবা তুই শুধু নিজের কাজ কর, এখানে ওপরওয়ালার দয়ায় সব ঠিকঠাক আছে। ধীরে ধীরে সময় কেটে যেতে লাগলো এবং আমার জীবন শুধু কাজ আর বাড়িতে ফোন করার মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছিল। আমি প্রতিদিন ভাবতাম যত তাড়াতাড়ি সম্ভব যত বেশি টাকা জমাতে পারি, যাতে আমার বোনেদের ভালো পরিবারে বিয়ে দিতে পারি। অনেক সময় ছুটির দিনে ওভারটাইম করতাম, যাতে আরও কিছু টাকা উপার্জন করতে পারি। আমার বন্ধুরা বলতো, একটু বিশ্রামও নিয়ে নে, কিন্তু বিশ্রামের চেয়ে আমার পরিবারের চিন্তাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। একদিন আমি কাজে ছিলাম, এমন সময় আমার ফোন বেজে উঠল। দেখলাম আমার বড় বোন প্রিয়ার ফোন। আমি সঙ্গে সঙ্গে এক কোণে গিয়ে ফোন ধরলাম। তার গলায় অনেক আনন্দ ছিল। সে বলল, ভাই তোর জন্য আমার কাছে একটা খুব বড় সুখবর আছে। আমি হেসে বললাম, তাড়াতাড়ি বলো, কি হয়েছে? সে হেসে বলল, ভাই আমার বিয়ের সম্বন্ধ পাকা হয়ে গেছে। কয়েক মাস পর আমার বিয়ে হতে চলেছে। কথাটা শুনতেই আমার চোখে আনন্দের জল চলে এলো। আমার মনে হলো আমার এতদিনের সমস্ত পরিশ্রম যেন সার্থক হতে শুরু করেছে। কয়েক মুহূর্ত আমি কোনো কথাই বলতে পারলাম না। তারপর বললাম, সত্যি দিদি, এটা তো খুব বড় আনন্দের খবর। ওপরওয়ালাকে লাখ লাখ ধন্যবাদ। সে হেসে বলল, হ্যাঁ ভাই, ছেলেপক্ষের লোকজন খুব ভালো, সবাই খুব ভালোভাবে কথা বলে এবং তারা কোনো ধরনের অন্যায় দাবিও করেননি। এটা শুনে আমার মন আরও খুশিতে ভরে গেল। আমার মনে হচ্ছিল যেন আমার কাঁধের ওপর থেকে একটা বিশাল বোঝা নেমে গেল। আমি সঙ্গে সঙ্গে মায়ের সঙ্গে কথা বলতে চাইলাম। মা ফোন নিয়ে বললেন, হ্যাঁ বাবা, ওপরওয়ালা আমাদের কথা শুনেছেন, মানুষগুলো খুব ভালো। আমাদের আশা প্রিয়া সেখানে খুব সুখে থাকবে। তুই একদম চিন্তা করিস না, এখন ধীরে ধীরে সব কিছু ভালো হয়ে যাবে। মায়ের কথা শুনে আমার মুখে হাসি ফুটে উঠল। আমি বললাম, মা আপনি বিয়ের প্রস্তুতি শুরু করে দিন, টাকার জন্য একদম চিন্তা করবেন না, যা কিছু প্রয়োজন হবে আমি পাঠিয়ে দেব। আমার বোনের বিয়েতে কোনো কমতি থাকা চলবে না। আমি চাই তার ছোট বড় প্রতিটি ইচ্ছা পূরণ হোক। মা বললেন, বাবা তুই এর মধ্যেই আমাদের জন্য অনেক কিছু করেছিস। কিন্তু আমি বললাম, না মা, এখনও তো আমি কিছুই করতে পারিনি। যেদিন আমার 3 বোনকে হাসি মুখে তাদের নতুন বাড়িতে বিদায় দিতে পারবো, সেই দিনই মনে হবে যে আমি একজন ছেলে হিসেবে নিজের দায়িত্ব পালন করতে পেরেছি। সেদিন কাজে ফেরার সময় আমার পা যেন আগের চেয়ে অনেক হালকা লাগছিল। আমার মুখে হাসি ছিল এবং মনে ছিল নতুন এক আশা। আমার মনে হচ্ছিল এখন আমার পরিশ্রম সত্যিই আমার পরিবারের সুখে পরিণত হতে শুরু করেছে। আর এই কথা ভেবেই আমি নিজেকে আগের চেয়েও বেশি পরিশ্রম করার জন্য প্রস্তুত করতে লাগলাম, কারণ আমি জানতাম এখনও আমার আরও 2 বোনের দায়িত্ব বাকি এবং আমি যে কোনো মূল্যে মা বাবার প্রতিটি স্বপ্ন পূরণ করেই থামব। লন্ডনে কাজ করতে করতে আমি পুরো 1 বছর কাটিয়ে দিয়েছিলাম। বুঝতেই পারিনি সময় কিভাবে কেটে গেল। এই 1 বছরে আমার জীবন শুধু কাজ, বাড়ি আর পরিবারের স্মৃতির মধ্যেই কেটে যাচ্ছিল। আমি প্রতি মাসে একদিনও দেরি না করে বাড়িতে টাকা পাঠাতাম এবং প্রতি রাতে ফোন করে সবার খোঁজখবর নিতাম। মা সবসময় বলতেন, বাবা এখানে সব ঠিক আছে, তুই শুধু নিজের খেয়াল রাখিস এবং পরিশ্রম করে যাস। আমিও তার কথায় বিশ্বাস করে নিতাম, কারণ আমার মনে হতো এখন নিশ্চয়ই বাড়ির অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। আমার বড় বোনের বিয়েতে যাবার খুব ইচ্ছে ছিল, কিন্তু ছুটি পাইনি। তখন মা ফোনে আমাকে বলেছিলেন, বাবা তোর বোনের বিয়ে খুব ভালোভাবে হয়ে গেছে, সবাই খুব খুশি ছিল এবং এখন সে তার শ্বশুরবাড়িতে খুব সুখে আছে। এটা শুনে আমার চোখে আনন্দের জল চলে এসেছিল। আমার মনে হয়েছিল আমার পরিশ্রম সফল হচ্ছে। সেদিন আমি কাজেও পুরো উৎসাহ নিয়ে গিয়েছিলাম, কারণ আমার মনে হচ্ছিল ধীরে ধীরে আমার সব স্বপ্ন পূরণ হতে শুরু করেছে। এভাবেই সময় কেটে যাচ্ছিল। তারপর একদিন হঠাৎ আমার বস আমাকে তার কেবিনে ডাকলেন। আমি একটু ঘাবড়ে গেলাম, জানি না কি হয়েছে, কিন্তু তিনি হেসে বললেন, রাজেন্দ্র, গত 1 বছরে তুমি অনেক পরিশ্রম করেছো। তুমি কখনো কোনো কাজ করতে অস্বীকার করনি, তাই কোম্পানির পক্ষ থেকে তোমাকে 1 মাসের ছুটি দেওয়া হচ্ছে। তুমি বাড়ি গিয়ে নিজের পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে এসো। কথাটা শুনতেই আমার মন আনন্দে ভরে গেল। আমি বারবার তাকে ধন্যবাদ জানাতে লাগলাম। কেবিন থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে প্রথম যে কথাটা এলো তা হলো, আমি বাড়িতে কাউকেই আমার আসার খবর দেব না, সবাইকে হঠাৎ সামনে গিয়ে চমকে দেব।
মা আমাকে দেখে কতটা খুশি হবেন, বাবা আমাকে জড়িয়ে ধরবেন, আমার বোনেরা আনন্দে কেঁদে ফেলবে। এসব ভাবতে ভাবতেই আমি পুরো পথ হাসতে হাসতে কাটিয়ে দিলাম। আমি সঙ্গে সঙ্গে টিকিট বুক করলাম এবং ছুটি শুরু হতেই লন্ডন থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিলাম। পুরো যাত্রাপথে আমার চোখের সামনে শুধু নিজের বাড়িটাই ভেসে উঠছিল। আমার ছোটোবেলার কথা মনে পড়ছিল, যখন আমি ওই একই গলিতে বন্ধুদের সঙ্গে খেলতাম। মা আমাকে ডাক দিয়ে বাড়িতে নিয়ে আসতেন এবং বাবা সন্ধ্যায় মজুরির কাছ থেকে ফিরে আমাদের সবার জন্য মিষ্টি নিয়ে আসতেন। বিমান থেকে নামার পর যেই আমি নিজের দেশের মাটিতে পা রাখলাম, আমার হৃদয়ে এক অন্যরকম শান্তি নেমে এলো। মনে হলো যেন আমি আবার নিজের পৃথিবীতে ফিরে এসেছি। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমি তাড়াতাড়ি নিজের শহরের দিকে রওনা দিলাম। পুরো পথ জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম। সব কিছুই পরিচিত মনে হচ্ছিল। সেই একই রাস্তা, একই বাজার, একই গাছ, একই দোকান, যেখান থেকে ছোটোবেলায় টফি কিনতাম। আমার মন আনন্দে ভরেছিল। আমি ভাবছিলাম আর মাত্র কিছুক্ষণ পরই আমি আমার পরিবারের সঙ্গে দেখা করব। যখন আমি নিজের পাড়ায় পৌঁছলাম, তখন ছোটোবেলার সমস্ত স্মৃতি আবার তাজা হয়ে উঠল। সেই পুরনো বাড়িগুলো, সেই প্রতিবেশীরা, সেই গলি যেখানে আমি ঘন্টার পর ঘন্টা খেলতাম। কিন্তু জানি না কেন সেদিন পাড়ার পরিবেশটা আমার কাছে কিছুটা অদ্ভুত লাগছিল। লোকজন আমাকে দেখে হাসছিল ঠিকই, কিন্তু তাদের হাসিতে আগের মতো আনন্দ ছিল না। কেউ কেউ আমাকে দেখেই চুপ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল তারা যেন আমাকে কিছু বলতে চায়, কিন্তু বলতে পারছে না। আমি খুব একটা গুরুত্ব দিলাম না এবং তাড়াতাড়ি বাড়ির দিকে এগিয়ে গেলাম। যেই আমি বাড়ির দরজার সামনে পৌঁছলাম, আমার হৃদস্পন্দন খুব দ্রুত হয়ে গেল। আমি ভাবলাম এখনই দরজা খুলবে এবং মা আমাকে দেখে আনন্দে কেঁদে ফেলবে। কিন্তু যেই আমি দরজা খুললাম, আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। বাড়ির অবস্থা দেখে আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম। দেওয়ালের রং উঠে গিয়েছিল, অনেক জায়গায় ছাদ চুঁইয়ে জল পড়ার দাগ ছিল। বাড়ির জিনিসপত্র আগের তুলনায় অনেক পুরনো এবং ভাঙাচোরা মনে হচ্ছিল। আমি ভেতরে তাকিয়ে দেখলাম আমার এক বোন বাসন মাজছে, দ্বিতীয় বোন ঝাড়ু দিচ্ছে এবং তৃতীয় বোনও সেখানেই বাড়ির কাজ করছে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা তখন খেলাম যখন আমি আমার বড় বোন প্রিয়াকেও সেখানে দেখলাম। আমি তো ভাবছিলাম তার বিয়ে হয়ে গেছে এবং সে তার শ্বশুরবাড়িতে সুখে আছে, কিন্তু সে আমার সামনে সেই পুরনো বাড়িতেই দাঁড়িয়েছিল। তার মুখের হাসিও উধাও হয়ে গিয়েছিল, তাকে খুব দুর্বল দেখাচ্ছিল। আমি কয়েক মুহূর্ত কোনো কথাই বলতে পারলাম না। আমার হাত থেকে ব্যাগটা নিচে পড়ে গেল এবং আমি শুধু সবাইকে দেখতে থাকলাম। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না শেষ পর্যন্ত এসব কি হচ্ছে। তারপর আমি দ্রুত মা বাবার দিকে এগিয়ে গেলাম। আমাকে দেখে তারা দুজনেই একেবারে অবাক হয়ে গেলেন, যেন তারা আমার আসার কথা একেবারেই আশা করেননি। মা আমাকে দেখেই কেঁদে ফেললেন এবং বাবাও কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে রইলেন। আমি দুজনের পায়ে হাত রাখলাম, কিন্তু আমার মনে এত প্রশ্ন ঘুরছিল যে নিজেকে আর আটকাতে পারলাম না। আমি ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলাম, মা, এসব কি? বাড়ির অবস্থা এমন কেন? আমি তো প্রতি মাসে এত টাকা পাঠাতাম, তাহলে বাড়িতে এসব কেন? আমার কথা শুনতেই মায়ের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তিনি বারবার নিজের ওড়না দিয়ে মুখ ঢাকার চেষ্টা করতে লাগলেন, কিন্তু তার চোখের জল আমার কাছ থেকে লুকোতে পারলেন না। আমি বুঝে গেলাম নিশ্চয়ই এমন কোনো বড় ঘটনা ঘটেছে যা আমার কাছ থেকে লুকোনো হয়েছে। আমি আবার জিজ্ঞেস করলাম, মা, সত্যি করে বলুন, শেষ পর্যন্ত কি হয়েছে? কিন্তু তিনি কিছুই বললেন না, শুধু কাঁদতে থাকলেন। আমার বুকের ভেতরটা আরও ধড়ফড় করতে লাগলো। ঠিক তখনই আবার আমার চোখ গিয়ে পড়ল প্রিয়া দিদির ওপর। আমি মাকে বললাম, মা, আপনি তো বলেছিলেন ওর বিয়ে হয়ে গেছে, তাহলে ও এখানে কি করছে? আমার কথা শুনে মা জোরে জোরে কাঁদতে শুরু করলেন এবং কাঁপা গলায় বললেন, বাবা, আমাকে ক্ষমা করে দে। আমি তোর সঙ্গে মিথ্যা বলেছিলাম। আমি তোকে চিন্তায় ফেলতে চাইনি, তাই সত্যিটা লুকিয়ে রেখেছিলাম। মায়ের কথা শুনে আমার মাথা ঘুরে গেল। আমি বুঝতেই পারছিলাম না শেষ পর্যন্ত এমন কী ঘটেছে যে মাকে আমার কাছ থেকে এত বড় একটা মিথ্যা বলতে হয়েছে। ঠিক তখনই বাবা ধীরে ধীরে উঠে আমার কাছে এলেন। তার চোখেও জল ছিল। তিনি আমার কাঁধে হাত রেখে ভারী গলায় বললেন, বাবা, তুই জানিস না, তুই লন্ডনে চলে যাওয়ার পর আমাদের বাড়ির পরিস্থিতি আগের চেয়েও খারাপ হয়ে গিয়েছিল। তুই প্রতি মাসে পরিশ্রম করে টাকা পাঠিয়ে গেছিস, কিন্তু সেই টাকার একটাও আমরা জমাতে পারিনি। তোর মা খুব গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল। তার চিকিৎসা করাতে গিয়ে প্রতি মাসে সমস্ত টাকা শেষ হয়ে যেত। অনেক সময় চিকিৎসার জন্য আমাদের ধারও করতে হয়েছে। আমরা তোকে কিছুই বলিনি, কারণ তুই যদি জানতে পারতিস তাহলে নিজের কাজ ছেড়ে ফিরে আসতিস।
আর আমরা কোনোভাবেই চাইনি যে তোর জন্য আমরা যে স্বপ্নগুলো দেখেছিলাম সেগুলো নিজের চোখের সামনে ভেঙে যেতে দেখি। তাই আমরা প্রতিবারই তোর সঙ্গে মিথ্যা বলে গিয়েছি। কিন্তু বাবা, তুই এখনও শুধু অর্ধেক সত্যিটা শুনেছিস। তুই চলে যাওয়ার পর এই বাড়িতে যা কিছু ঘটেছে তার বাকি কথাগুলো শুনলে হয়তো তুই নিজেকেই সামলাতে পারবি না। বাবার এই কথাগুলো শুনতেই আমার বুকের ভেতরটা জোরে জোরে ধড়ফড় করতে লাগলো। আমার মনে হলো যেন পায়ের নিচ থেকে পুরো মাটিটাই সরে গেছে। এখন আমার ভয় হতে লাগলো, শেষ পর্যন্ত এমন কি সত্যি রয়েছে যা শোনার পর আমার পুরো পৃথিবীটাই বদলে যেতে চলেছে। বাবার চোখ দিয়ে অবিরাম জল গড়িয়ে পড়ছিল। তিনি কাঁপা গলায় আমার দিকে তাকিয়ে বললেন, বাবা, এখনো পর্যন্ত তুই যা দেখেছিস সেটা তো কেবল শুরু। আসল কষ্টের কথা এবার শোন। তোর মায়ের দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে। গত কয়েক মাস ধরে প্রতি মাসে তার ডায়ালিসিস হচ্ছে। ডাক্তার বলেছেন নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে না পারলে তার জীবন বাঁচানো কঠিন হয়ে যাবে। তার শ্বাস নিতে খুব কষ্ট হয়। অনেক সময় সারা রাত তিনি যন্ত্রণায় কাতরাতে থাকেন। কিন্তু সকাল হলেই তোর সঙ্গে ফোনে হেসে কথা বলতেন, যাতে তুই কিছুই জানতে না পারিস। তুই প্রতি মাসে এত কষ্ট করে যে টাকা পাঠাতিস তার প্রতিটি টাকা শুধু তোর মায়ের চিকিৎসাতেই খরচ হয়ে যেত। ওষুধ, হাসপাতাল, ডায়ালিসিস, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং যাতায়াতের খরচ সব কিছুই সেই টাকা দিয়ে চলতো। অনেক সময় টাকা কম পড়ে যেত, তখন আমাকে মানুষের কাছ থেকে ধারও করতে হতো। কিন্তু আমরা কখনো তোকে কিছু বলিনি, কারণ আমরা জানতাম তুই যদি সত্যিটা জানতে পারিস তাহলে সেদিনই সব কিছু ছেড়ে ফিরে আসবি। তখন তোর চাকরিটাও চলে যাবে, তোর মায়ের চিকিৎসাও বন্ধ হয়ে যাবে এবং তোর বোনেদের ভবিষ্যৎও অন্ধকার হয়ে যাবে। তাই আমরা নিজেদের কষ্ট বুকের মধ্যে চেপে রেখেছিলাম। বাবার কথা শুনতেই আমার মনে হলো যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। আমার মাথা ঘুরতে লাগলো এবং চোখের সামনে অন্ধকার দেখতে পেলাম। আমি সেখানেই মাটিতে বসে পড়লাম। আমার চোখ দিয়ে নিজের থেকেই অশ্রু ঝরতে লাগলো। আমি নিজেকে ক্ষমা করতে পারছিলাম না। আমি ভাবছিলাম আমি এত দূরে বসে মনে করে এসেছি যে আমার বাড়িতে সব কিছু ঠিকঠাক চলছে, অথচ আমার পরিবার এত বড় একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং আমি তার কিছুই জানতাম না। আমি সঙ্গে সঙ্গে মায়ের কাছে গেলাম। তিনি খাটিয়ায় বসেছিলেন। তার মুখ আগের তুলনায় অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছিল। শরীর একেবারে শুকিয়ে গিয়েছিল। চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছিল। তাকে দেখে আমার বুকটা ভেঙে গেল। আমি তার পায়ের কাছে বসে পড়লাম। তার হাত নিজের হাতে নিয়ে কাঁদতে কাঁদতে বললাম, মা, এসব কি হয়ে গেল? তুমি আমাকে একবারও কেন বললে না? আমি তোমার ছেলে। আমি যদি আগে জানতে পারতাম তাহলে নিশ্চয়ই কিছু একটা করতাম। মা কাঁপা হাতে আমার মাথায় হাত বুলিয়ে হালকা একটা হাসি দিয়ে বললেন, বাবা, তোকে আমি কি বলতাম? আমি জানতাম তুই যদি এসব জানতে পারিস তাহলে সঙ্গে সঙ্গে চাকরি ছেড়ে এখানে চলে আসবি। তুই নিজের সব স্বপ্ন ছেড়ে দিবি। তারপর আমার চিকিৎসাও বন্ধ হয়ে যাবে এবং তোর বোনেদের জীবনও নষ্ট হয়ে যাবে। তাই আমি ভেবেছিলাম যতদিন আমার নিঃশ্বাস চলছে ততদিন সব কিছু সহ্য করে নেব, কিন্তু তোকে কোনোভাবেই চিন্তায় ফেলবো না। মায়ের এই কথা শুনে আমি আরও জোরে কাঁদতে লাগলাম। আমার মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ আমার মা, অথচ আমি তার কষ্টটুকুও বুঝতে পারিনি। আমি তাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম। তারপর নিজের চোখের জল মুছে আমার 3 বোনের কাছে গেলাম। 3 জনের মুখেই চিন্তার ছাপ স্পষ্ট ছিল, কিন্তু আমাকে দেখেই তারা হাসার চেষ্টা করলো। আমি 3 জনের হাত নিজের হাতে নিয়ে বললাম, তোমরা একদম চিন্তা করবে না। তোমাদের ভাই এখন ফিরে এসেছে। এখন আমি কাউকে কাঁদতে দেব না। সব কিছু আবার আগের মতো ভালো হয়ে যাবে। আমি মায়ের চিকিৎসাও করাবো, তোমাদের 3 জনের জীবনও গুছিয়ে দেব এবং এই বাড়িতে আবার সুখ ফিরিয়ে আনবো। আমার কথা শুনে 3 বোনের চোখ দিয়েও জল বেরিয়ে এলো, কিন্তু এবার সেই চোখের জলের মধ্যে একটু আশাও ছিল। সেই দিনই আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, এখন আর শুধু চাকরির ওপর নির্ভর করে থাকলে চলবে না। এমন একটা কাজ করতে হবে যেখানে পুরো পরিবার একসঙ্গে পরিশ্রম করতে পারবে এবং বাড়ির আয়ও বাড়বে। আমি লন্ডন থেকে কিছু সঞ্চয় করে টাকা নিয়ে এসেছিলাম। প্রথমে ভেবেছিলাম সেই টাকা দিয়ে বাড়ির মেরামত করাবো, কিন্তু এখন বুঝতে পারলাম সবচেয়ে জরুরি বিষয় হলো আয়ের নতুন একটা পথ তৈরি করা। আমি পুরো শহরে অনেক জায়গায় ঘুরে দেখলাম, মানুষের সঙ্গে কথা বললাম। তারপর বাড়ির কাছেই একটা ছোট দোকান ভাড়ায় পেলাম। ছোটবেলা থেকেই আমার মনে ছিল মা আর আমার বোনেরা খুব ভালো রান্না করতে পারে। বিশেষ করে তাদের তৈরি মিষ্টি আর নাস্তা যে খেত সে সবসময় প্রশংসা করত। তখনই আমার মাথায় একটা নতুন ভাবনা এলো। আমি সবাইকে ডেকে বললাম, আমরা যদি আমাদের নিজেদের মিষ্টি আর নাস্তার দোকান শুরু করি তাহলে কেমন হয়? আমরা সবাই মিলে পরিশ্রম করব এবং ওপরওয়ালা চাইলে একদিন এই ছোট দোকানটাই আমাদের জীবন বদলে দেবে।
প্রথমে সবাই একটু ভয় পেয়েছিল, কিন্তু তারপর আমি তাদের সাহস দিয়ে বললাম, আমরা যদি পরিশ্রম করি তাহলে ওপরওয়ালা নিশ্চয়ই আমাদের পাশে থাকবেন। পরের দিনই আমি দোকান পরিষ্কার করালাম, সামান্য সাজসজ্জা করালাম, প্রয়োজনীয় সব জিনিস কিনে আনলাম। বড় বড় হাঁড়ি, কড়াই, গ্যাস, চুলা, বাসনপত্র এবং মিষ্টি তৈরির যাবতীয় সরঞ্জাম নিয়ে এলাম। আমার বোনেরা মন দিয়ে কাজ শুরু করে দিল। প্রিয়া দিদি খুব সুস্বাদু সিঙ্গাড়া বানাতো, কাবেয়ার জিলিপির গন্ধ পুরো পাড়ায় ছড়িয়ে পড়তো, আর দিব্যা মিষ্টিগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখতো। আমি খুব ভোরে উঠে দোকান খুলতাম, ক্রেতাদের সামলাতাম, বাজার থেকে জিনিসপত্র কিনে আনতাম এবং সন্ধ্যা পর্যন্ত মন দিয়ে পরিশ্রম করতাম। মায়ের শরীরও তখন ভালো থাকতো না, কিন্তু তারপরও তিনি খাটিয়ায় বসে আমাদের কাজ দেখতেন এবং মাঝে মাঝে হেসে বলতেন, বাবা, ওপরওয়ালা তোমাদের পরিশ্রম নিশ্চয়ই সার্থক করবেন, শুধু হাল ছাড়িস না। মায়ের এই কথাই আমার কাছে সবচেয়ে বড় শক্তি হয়ে উঠত। ধীরে ধীরে আমাদের হাতে তৈরি জিলাপি, সিঙ্গাড়া আর মিষ্টির গন্ধ পুরো এলাকায় ছড়িয়ে পড়তে লাগলো। মানুষ একবার খেয়ে আবার নিজের পরিবারকে সঙ্গে নিয়ে আসতো। কেউ আমাদের সিঙ্গাড়ার প্রশংসা করত, আবার কেউ বলতো, এমন গরম গরম জিলাপি অনেক দিন পর খেলাম। কয়েকদিনের মধ্যেই আমাদের ছোট্ট দোকানে ক্রেতাদের ভিড় জমতে শুরু করলো। প্রথমবার আমাদের মনে হলো হয়তো ওপরওয়ালা আমাদের জন্য আশার একটা নতুন দরজা খুলে দিয়েছেন। এখন আমার মনে আবার বিশ্বাস ফিরে এসেছিল, পুরো পরিবার যদি একসঙ্গে পরিশ্রম করে তাহলে সবচেয়ে কঠিন সময়ও একদিন নিশ্চয়ই বদলে যায়। আমাদের মিষ্টির দোকান ধীরে ধীরে খুব ভালো চলতে শুরু করলো। সকালে দোকান খোলার সঙ্গে সঙ্গেই ক্রেতাদের ভিড় জমে যেত। কেউ সিঙ্গাড়া নিতে আসতো, কেউ গরম গরম জিলাপি, আবার কেউ আমাদের মিষ্টির প্রশংসা করতে করতে নিজের আত্মীয়দেরও সঙ্গে নিয়ে আসতো। আমি সকাল থেকে রাত পর্যন্ত দোকানে পরিশ্রম করতাম এবং আমার বোনেরাও মন দিয়ে আমাকে সাহায্য করত। কিন্তু আমার সবসময় মনে হতো, আমাদের প্রত্যেকের মধ্যে যদি কোনো প্রতিভা বা দক্ষতা থাকে তাহলে সেটাকেও পুরোপুরি কাজে লাগানো উচিত। ঠিক তখনই একদিন আমার মনে পড়ল, আমার বড় বোন প্রিয়া ছোটবেলা থেকেই খুব ভালো সেলাই করতে পারত। সে নিজের হাতে এত সুন্দর পোশাক সেলাই করত যে দেখলে যে কেউ প্রশংসা না করে পারত না। আমি তাকে বললাম, দিদি, তুমি আবার সেলাইয়ের কাজ শুরু করছো না কেন? প্রথমে সে একটু ঘাবড়ে গিয়ে বলল, ভাই, এখন আমার কাছে কে কাপড় সেলাই করাতে আসবে? এত বড় বড় বুটিক খুলে গেছে, আমাদের মতো ছোট একটা বাড়িতে মানুষ কেন আসবে? আমি হেসে বললাম, দিদি, কাজ ভালো হলে মানুষ নিজেই হেঁটে আসবে, আমাদের শুধু পরিশ্রম করতে হবে, বাকিটা ওপরওয়ালার ওপর ছেড়ে দাও। আমার কথা শুনে সে সাহস পেল এবং ঘরের এক কোণে রাখা নিজের পুরনো সেলাই মেশিনটা পরিষ্কার করে বের করলো। শুরুতে সারাদিন সে মেশিনের সামনে বসে থাকতো, কিন্তু কোনো ক্রেতা আসতো না। অনেক সময় আমি দেখতাম সে চুপচাপ মেশিনের ওপর হাত বুলিয়ে আবার উঠে অন্য কাজে চলে যাচ্ছে, কিন্তু সে হাল ছাড়েনি। একদিন আমাদের প্রতিবেশী এক আন্টি বাড়িতে এলেন। তিনি দিদিকে বললেন, মা, আমার জন্য একটা সালোয়ার স্যুট সেলাই করে দেবে? বাজারে খুব বেশি দাম চাইছে। দিদি হেসে রাজি হয়ে গেল এবং খুব মন দিয়ে তার পোশাকটি সেলাই করে দিল। 2 দিন পর যখন আন্টি পোশাক নিতে এলেন এবং পরে দেখলেন, তখন তার মুখে আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, মা, এত সুন্দর পোশাক তো বড় বড় দর্জিরাও সেলাই করতে পারে না, তুমি তো একেবারে আমার পছন্দ অনুযায়ী সেলাই করেছো। তিনি যাবার সময় পুরো পাড়ায় দিদির প্রশংসা করে গেলেন। ব্যাস, তারপর আর কি, ধীরে ধীরে একের পর এক ক্রেতা আসতে শুরু করলো। কেউ ব্লাউজ সেলাই করাতে আসতো, কেউ সালোয়ার স্যুট, আবার কেউ বাচ্চাদের পোশাক। কয়েক মাসের মধ্যেই পরিস্থিতি এমন হয়ে গেল যে দিদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেলাই করার পরও সময় কম পড়ে যেত। মানুষ আগে থেকেই নাম লিখিয়ে কাপড় দিয়ে যেতে শুরু করলো। অনেক মহিলা তো শুধু অন্যদের প্রশংসা শুনেই আমাদের বাড়িতে আসতেন, আর যখন তাদের কাজ ভালো হতো তখন তারাও নিজেদের পরিচিতদের আমাদের কাছে পাঠিয়ে দিতেন। দেখতে দেখতে দিদির নাম পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। এখন আমাদের মিষ্টির দোকানও ভালো চলছিল এবং দিদির সেলাইয়ের কাজও অনেক বেড়ে গিয়েছিল। বাড়িতে প্রথমবার মনে হচ্ছিল পরিশ্রম সত্যিই ফল দিতে শুরু করেছে। ধীরে ধীরে আমাদের আয় আগের তুলনায় অনেকটাই ভালো হয়ে গেল। আমরা সবার আগে বাড়ির ভাঙা দেওয়ালগুলো মেরামত করালাম। বহু বছর ধরে উঠে যাওয়া দেওয়ালে আবার নতুন করে রং করালাম। ছাদ মেরামত করানো হলো, ভাঙা দরজাগুলো ঠিক করানো হলো এবং জানলার নতুন পর্দা লাগানো হলো। যখন বাড়িটা নতুনের মতো দেখতে লাগলো তখন মায়ের চোখ আনন্দে জল এসে গেল। তিনি বারবার ওপরওয়ালাকে ধন্যবাদ দিতে লাগলেন। আমি দিদির জন্য বাড়িতে আলাদা একটা ঘরও তৈরি করিয়ে দিলাম, যাতে সে আরামে নিজের সেলাইয়ের কাজ করতে পারে। ঘরটা পরিষ্কার করালাম, নতুন টেবিল রাখলাম
সেলাই মেশিন রাখার জন্য ভালো একটা জায়গা তৈরি করলাম এবং দেওয়ালে সুন্দর পোস্টারও লাগিয়ে দিলাম, যাতে যে ক্রেতাই আসুক তার ভালো পরিবেশ মনে হয়। ঘরের বাইরে একটা ছোট বোর্ডও লাগিয়ে দিলাম, যেখানে লেখা ছিল প্রিয়া সেলাই সেন্টার। এখন মহিলারা সরাসরি সেখানে এসে নিজেদের পোশাক দিয়ে যেতেন এবং দিদিও মন দিয়ে তাদের কাজ করে দিত। আমাদের ছোট বোনেরাও এখন আর আগের মতো মনমরা থাকতো না। তারা দোকান এবং বাড়ি দুই জায়গাতেই আমাদের সাহায্য করত। বাড়ির পরিবেশও বদলাতে শুরু করলো। আগে যেখানে সবসময় দুশ্চিন্তা আর নীরবতা বিরাজ করত, এখন সেখানে হাসির শব্দ শোনা যেতে লাগলো। সবচেয়ে বড় আনন্দ আমার তখনই হলো যখন মায়ের শরীরেও ধীরে ধীরে একটু একটু করে উন্নতি হতে শুরু করলো। ডাক্তার বললেন সময় মতো চিকিৎসা হওয়ায় তার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো হয়েছে। যদিও তাকে এখনও খুব সাবধানে থাকতে হতো, কিন্তু আগের মতো আর এতটা কষ্ট হতো না। এটা শুনে আমার মনে হলো ওপরওয়ালা যেন আমাদের পরিশ্রম দেখে নিয়েছেন। মা এখন কিছুক্ষণ উঠোনে বসতে পারতেন, কখনো বোনেদের কাজ দেখতেন, আবার কখনো দোকান থেকে ফেরার সময় আমাকে দেখে মুচকি হাসতেন। কিন্তু আমি একটা বিষয় ঠিকই বুঝতে পেরেছিলাম, তার মুখে হাসি ফিরে এলেও সেটা আগের মতো ছিল না। তিনি প্রায়ই চুপচাপ কোথায় যেন হারিয়ে থাকতেন। মনে হতো কোনো একটা চিন্তা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। অনেকবার আমি জিজ্ঞেস করতাম, মা কি হয়েছে, আপনি এত চুপচাপ থাকেন কেন? তখন তিনি প্রতিবার হেসে একই কথা বলতেন, কিছু হয়নি বাবা, শুধু আমার এখন বয়স হয়ে গেছে, এখন আর বেশি কথা বলতে ইচ্ছে করে না। আমি বুঝতে পারতাম তিনি আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছেন, কিন্তু আমি তার ওপর বেশি জোর দিতাম না। বাবাও এখন আর আগের মতো মজুরির কাজে যেতেন না। তিনি বেশিরভাগ সময় মায়ের কাছেই বসে থাকতেন। কখনো তাকে ওষুধ দিতেন, কখনো জল খাওয়াতেন, আবার কখনো তার সঙ্গে বসে কথা বলতেন। তাদের দেখে আমার সবসময় মনে হতো সত্যিকারের জীবনসঙ্গী সেই মানুষই যে কঠিন সময়েও কখনো সঙ্গ ছেড়ে যায় না। আমি রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরলে সবার আগে মা বাবার কাছে গিয়ে বসতাম। আমরা তিনজন অনেকক্ষণ ধরে কথা বলতাম। আমি নিজের হাতে মাকে খাইয়ে দিতাম, তারপর বাবাকেও ভালোবেসে খাবার পরিবেশন করতাম। মা অনেক সময় আমার হাত ধরে বলতেন, বাবা তুই আমাদের জন্য যতটা করেছিস তা হয়তো কোনো ছেলেই করতে পারবে না। আমি তার কথা শুনে সবসময় বলতাম, মা এখনও তো আমি কিছুই করতে পারিনি। যেদিন তোমাকে পুরোপুরি সুস্থ দেখব এবং আমার 3 বোনকে সবসময় সুখী দেখব, সেই দিনই মনে হবে আমার পরিশ্রম সার্থক হয়েছে। আমার কথা শুনে মায়ের চোখে জল এসে যেত, কিন্তু এবার সেই চোখের জলে কষ্টের চেয়ে নিজের ছেলের জন্য গর্বই বেশি দেখা যেত। আর আমি মনে মনে ওপরওয়ালার কাছে শুধু এই প্রার্থনাই করতাম, এবার যেন আমাদের পরিবারের ওপর আর কখনো কোনো খারাপ সময় না আসে। কিন্তু কিছুদিন পরেই আমাদের জীবনে আবার এক কঠিন সময় নেমে এলো। মায়ের চলে যাওয়ার পর মনে হলো বাড়ির সমস্ত আনন্দ যেন একসঙ্গে শেষ হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠেই অভ্যাসবশত আমি মায়ের ঘরের দিকে তাকাতাম, কিন্তু প্রতিবার খালি বিছানাটা দেখে বুকটা ভার হয়ে আসতো। বাবা সারাদিন চুপচাপ বসে থাকতেন। আগে তিনি প্রতিটি ছোট বড় বিষয়ে মায়ের সঙ্গে পরামর্শ করতেন, এখন কারো সঙ্গে কিছুই বলতেন না। আমার 3 বোনও নিজেদের চোখের জল লুকিয়ে বাড়ির কাজ করত, কিন্তু আমি বুঝতে পারতাম তাদের হৃদয়ের ভেতরে কতটা কষ্ট জমে আছে। রাতে যখন আমরা সবাই একসঙ্গে খেতে বসতাম, তখন কারো সাহস হতো না আগের মতো হেসে কথা বলার। মায়ের খালি জায়গাটা আমরা প্রতিটি মুহূর্তে অনুভব করতাম। একদিন আমি সবাইকে নিজের কাছে বসিয়ে বললাম, দেখো আমরা যদি এভাবেই ভেঙে পড়ি তাহলে মায়ের সমস্ত পরিশ্রমই বৃথা হয়ে যাবে। মা সবসময় চাইতেন আমরা সবাই একসঙ্গে থাকি এবং সুখে থাকি, তাই এখন আমাদের নিজেদের সামলাতে হবে। আমার কথা শুনে বাবা আমার দিকে তাকালেন, তার চোখে জল ছিল। তিনি আমার হাত ধরে বললেন, বাবা আজ আমি তোকে নিয়ে খুব গর্বিত। তুই এই বাড়িটাকে সামলে নিয়েছিস, তা না হলে তোর মা চলে যাওয়ার পর আমি একেবারে একা হয়ে গিয়েছিলাম। আমি তাকে বললাম, বাবা এখন তো আমি আছি, আপনাকে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। আমরা সবাই মিলে এই বাড়িটাকে আগের চেয়েও ভালো করে তুলব। এরপর আমরা সবাই আবার নিজেদের কাজে মন দিলাম। আমি সকালে তাড়াতাড়ি উঠে দোকান খুলে দিতাম। আমার 2 বড় বোন মিষ্টি আর নাস্তা বানানোর কাজে আমাকে সাহায্য করত। ছোট বোন দোকানে ক্রেতাদের জিনিসপত্র দিত এবং বড় দিদি পাশাপাশি সেলাইয়ের কাজও চালিয়ে যেত। ধীরে ধীরে আমাদের ব্যবসা আগের চেয়েও ভালো চলতে শুরু করলো। মানুষ আমাদের মিষ্টির খুব প্রশংসা করত। দূর দূরান্ত থেকেও অর্ডার আসতে লাগলো। অনলাইনেও এখন অনেক মানুষ আমাদের কাছ থেকে মিষ্টির অর্ডার করতে শুরু করেছিল। উৎসবের দিনগুলোতে তো আমাদের দোকানে এত ভিড় হয়ে যেত যে রাত পর্যন্ত কাজ করতে হতো, কিন্তু এখন এই পরিশ্রমে আমাদের আর ক্লান্তি লাগতো না, কারণ আমরা জানতাম
আমরা নিজেদের পরিবারের জন্য কাজ করছি। কয়েক মাস পর আমরা দোকানটা আরও বড় করে নিলাম, নতুন মেশিন কিনলাম এবং আরও 2জন ছেলেকেও কাজে রাখলাম। এখন আমাদের আয় আগের তুলনায় কয়েক গুণ বেড়ে গিয়েছিল। একদিন বাবা আমার কাছে এসে বললেন, বাবা, এখন আমার মনে হয় প্রিয়া আর কাব্যার বিয়ের ব্যাপারে আবার ভাবা উচিত। আগে বাড়ির পরিস্থিতি খারাপ ছিল, তাই আমরা কিছুই করতে পারিনি, কিন্তু এখন ওপরওয়ালা আমাদের আবার সামলে দিয়েছেন। আমি হেসে বললাম, বাবা, এখন এই দায়িত্ব আমার বোনদের খুব ভালো পরিবারে বিয়ে হবে এবং কোনো কিছুর কমতি আমি থাকতে দেব না। কয়েকদিন পর আমাদের আত্মীয়দের মাধ্যমে প্রিয়া দিদির জন্য খুব ভালো একটি সম্বন্ধ এলো। ছেলেটি শিক্ষিত ছিল, তার নিজের ছোট একটি ব্যবসা ছিল এবং সবচেয়ে বড় কথা, তার পরিবার খুব ভালো ছিল। তারা পণের কোনো কথাই বলেনি, তারা শুধু একজন ভালো মেয়ে চেয়েছিল। আমরা সবাই তাদের সঙ্গে দেখা করলাম এবং আমাদেরও তাদের খুব ভালো লাগলো। দিদির সঙ্গেও ছেলেটির কথা হয়েছিল এবং সেও এই সম্পর্কে খুশি হয়েছিল। কয়েক মাস পর আমরা খুব ধুমধাম করে প্রিয়া দিদির বিয়ে দিলাম। সেদিন আমার চোখে জল ছিল, কিন্তু সেটা ছিল আনন্দের জল, কারণ লন্ডনে যাওয়ার সময় আমি যে স্বপ্ন দেখেছিলাম আজ সেই স্বপ্ন সত্যি হয়ে উঠছিল। বিয়ের পর যখন দিদিকে বিদায় দেওয়ার সময় হলো, তখন সে আমাকে জড়িয়ে ধরে বলল, ভাই, তুই যদি হাল ছেড়ে দিতিস তাহলে আজ আমাদের পরিবার কখনোই সামলে উঠতে পারতো না। আমি বললাম, দিদি, এসব মায়ের আশীর্বাদের ফল। এরপর ধীরে ধীরে কাব্যার জন্যও একটি ভালো সম্বন্ধ চলে এলো, তারও খুব ভালো একটি পরিবারে বিয়ে হয়ে গেল। এখন বাড়িতে শুধু আমি, আমার ছোট বোন দিব্যা আর বাবা রয়ে গেলাম। দিব্যা পড়াশোনায় খুব মেধাবী ছিল। আমি তাকে বললাম, তুই নিজের পড়াশোনা শেষ কর, যতদূর পড়তে চাস আমি তোকে পড়াবো। তাকেও কোনো কিছু চিন্তা করতে হয়নি, সে মন দিয়ে পড়াশোনা চালিয়ে গেল এবং শেষ পর্যন্ত তার সরকারি চাকরি হয়ে গেল। যেদিন তার নিয়োগপত্র এলো সেদিন বাবার চোখে আনন্দের জল চলে এলো। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আজ যদি তোর মা বেঁচে থাকতো তাহলে কত খুশি হতো। সেদিন আমিও অনেক কেঁদেছিলাম, কারণ মায়ের কথা আমার খুব মনে পড়ছিল। এখন আমাদের পরিবার আবার সুখে ভরে উঠেছিল। কিছুদিন পর পাড়ার লোকজন আমাকে সম্মানিতও করলো, কারণ আমি পরিশ্রম আর সততার সঙ্গে নিজের পরিবারকে সামলে নিয়েছিলাম। লোকজন বলতো, ছেলে হলে রাজেন্দ্রর মতো হওয়া উচিত, যে নিজের কষ্ট সহ্য করেও নিজের পরিবারের ভরসা হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন পর বাবা আমাকে বললেন, বাবা, এবার তোরও বিয়ে দেওয়া উচিত। আগে আমি সব সময় না করে দিতাম, কিন্তু এবার বাবার কথা মেনে নিলাম। আমার বিয়েও খুব ভালো এবং বুদ্ধিমতী একটি মেয়ের সঙ্গে হলো। সে বাড়িতে আসার পর বাবাকে নিজের বাবার মতো সম্মান করলো এবং আমার বোনেদের নিজের বোনের মতো ভালোবাসলো। আমাদের বাড়ি আবার হাসি খুশিতে ভরে উঠল। এখন যখন আমি নিজের দোকানের বাইরে বসে মানুষকে মিষ্টি কিনতে দেখি, তখন আমার পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায়, যখন আমাদের কাছে খাওয়ার টাকাও থাকতো না, যখন মা নিজের অসুস্থতা লুকিয়ে আমাদের সবাইকে সাহস দিতেন, যখন বাবা মজুরি করে সংসার চালাতেন, আর যখন আমি লন্ডনে একা বসে নিজের বাড়ির কথা মনে করে কাঁদতাম। কিন্তু জীবন থেকে আমি একটা কথা শিখেছি, মানুষ যদি পরিশ্রম করা ছেড়ে না দেয় এবং নিজের পরিবারের সঙ্গ না ছাড়ে, তাহলে একদিন না একদিন ওপরওয়ালা অবশ্যই তার পরিশ্রমের ফল দেন। কঠিন সময় চিরকাল থাকে না, কিন্তু যারা সাহস ধরে রাখে তারা একদিন না একদিন অবশ্যই এগিয়ে যায়। আজ আমার 3 বোনই নিজেদের সংসারে সুখে আছে। ছোট বোন নিজের চাকরি করছে, বাবা আমাদের সঙ্গে শান্তিতে থাকেন, আর আমি প্রতিদিন আমার মায়ের ছবির সামনে হাত জোড় করে শুধু এটুকুই বলি, মা, তুমি আমাকে যে সংস্কার দিয়েছিলে তার কারণেই আজ আমাদের পরিবার আবার হাসতে পারছে, আর আমি সারা জীবন তোমার শিক্ষা কখনো ভুলব না। এরপর ধীরে ধীরে সব কিছু আবার আগের মতো ঠিক হতে শুরু করেছিল, কিন্তু মায়ের স্মৃতি আজও আমাদের হৃদয় থেকে মুছে যায়নি। বাড়িতে আবার হাসির শব্দ শোনা যেত, কিন্তু যখনই কোনো আনন্দের মুহূর্ত আসতো, সবার আগে মায়ের অভাবটা অনুভব হতো। আমি প্রতিদিন সকালে দোকানে যাওয়ার আগে তার ছবির সামনে হাত জোড় করে বলতাম, মা দেখো, আজ তোমার ছেলে আর সেই মানুষটি নেই যে একসময় দায়িত্ব থেকে পালিয়ে বেড়াতো। আজ আমি তোমার প্রতিটি শিক্ষা মেনে চলছি। এরপর আমি আমার বাকি 2 বোনের বিয়েও খুব ভালোভাবে ধুমধাম করে দিয়েছিলাম। আমি চেষ্টা করেছিলাম তাদের বিয়েতে যেন কোনো কিছুর কমতি না থাকে। প্রতিটি ভাই যেমন চায় তার বোন হাসি মুখে শ্বশুরবাড়িতে বিদায় নিক, আমিও ঠিক সেটাই চেয়েছিলাম। তাদের শ্বশুরবাড়ির লোকজনও খুব ভালো মানুষ ছিল। তারা আমার বোনেদের নিজেদের মেয়ের মতো গ্রহণ করেছিল, তাদের অনেক ভালোবাসা এবং সম্মান দিয়েছিল। যখন আমি প্রথমবার আমার বোনেদের শ্বশুরবাড়িতে গেলাম এবং দেখলাম সেখানে সবাই তাদের কত ভালোবাসা দিয়ে রাখছে, তখন আমার চোখে আনন্দের জল চলে এলো।
আমার মনে হলো ওপরওয়ালা আমার সমস্ত পরিশ্রমের ফল আমাকে দিয়ে দিয়েছেন। এখন আমার 3 বোনই নিজেদের সংসারে চলে গেছে। মায়ের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হয়ে গেছে। একদিন বাবা আমার কাছে এলেন। তিনি আমার কাঁধে হাত রেখে ভালোবাসা দিয়ে বললেন, বাবা, তুই সত্যি আমার আর তোর মায়ের স্বপ্ন পূরণ করে দিয়েছিস। তুই কখনো হাল ছাড়িসনি। তুই নিজের পরিবারকে ভেঙে পড়তে দিসনি। তুই তোর বোনেদের সংসার গড়ে দিয়েছিস। আজ আমি আমার ছেলেকে নিয়ে খুব গর্বিত। তোর মতো ছেলে যেন প্রত্যেক মা বাবা পায়। বাবার কথা শুনে আমি নিজেকে আর সামলাতে পারলাম না। আমি তার পা জড়িয়ে ধরে বললাম, বাবা, আপনি আর মা যদি আমাকে ভালো সংস্কার না দিতেন তাহলে আমি কখনোই কিছু করতে পারতাম না। এটা সবই আপনাদের পরিশ্রম আর মায়ের আশীর্বাদের ফল। আমি তো শুধু নিজের দায়িত্ব পালন করছি। বাবা আমাকে তুলে নিয়ে জড়িয়ে ধরলেন। আমরা দুজন অনেকক্ষণ কিছুই বললাম না, কিন্তু আমাদের চোখের জলই যেন সব কথা বলে দিচ্ছিল। তারপর থেকে জীবন আরও সুন্দর হতে লাগলো। আমার 3 বোন যখনই তাদের বাপের বাড়িতে আসতো তখন পুরো বাড়িটা আবার আগের মতো মনে হতো। তাদের ছোট ছোট বাচ্চারা সারা বাড়িতে দৌড়ে বেড়াতো। কখনো আমার কাঁধে উঠে বসতো, কখনো বাবার কোলে গিয়ে বসতো। পুরো বাড়ি তাদের হাসি আনন্দে মুখর হয়ে উঠত। ওই বাচ্চাদের দেখে আমার মনে হতো মা আজ যদি বেঁচে থাকতেন তাহলে তাদের দেখে কতটা খুশি হতেন। আমার বোনেরা প্রতিবারই আমার জন্য নিজেদের হাতে কিছু না কিছু বানিয়ে নিয়ে আসতো, আর আমি তাদের জন্য আগে থেকেই অনেক উপহার কিনে রাখতাম। কখনো বাচ্চাদের জন্য খেলনা, কখনো নতুন জামা কাপড়, কখনো মিষ্টি, আবার কখনো তাদের পছন্দের কোনো জিনিস। তারা প্রতিবারই আমাকে বলতো, ভাই, এত কিছু দিস না। কিন্তু আমি হেসে বলতাম, তোমরা যখন ছোট ছিলে তখন আমি তোমাদের জন্য কিছুই করতে পারিনি। আজ ওপরওয়ালা আমাকে এত কিছু দিয়েছেন, তাই নিজের বোনদের জন্য খরচ করতেই আমার সবচেয়ে বেশি আনন্দ হয়। যখনই তারা নিজেদের বাড়িতে ফিরে যেত আমি তাদের সঙ্গে পথের জন্য মিষ্টি আর অনেক কিছু দিয়ে বিদায় করতাম। বাবা দরজায় দাঁড়িয়ে তাদের চলে যাওয়া দেখতেন, আর তারা চলে যাওয়ার পর বাড়িটা আবার শান্ত হয়ে যেত। কিন্তু এখন সেই নীরবতায় আগের মতো বিষণ্ণতা থাকতো না, কারণ আমরা জানতাম আমাদের মেয়েরা নিজেদের সংসারে সুখে আছে। ধীরে ধীরে আমাদের ব্যবসাও আগের চেয়ে অনেক ভালো চলতে শুরু করলো। এখন দূর দূরান্ত থেকেও মানুষ আমাদের দোকানে আসতে শুরু করেছিল। আমাদের মিষ্টির পরিচিতি পুরো শহরে ছড়িয়ে পড়েছিল। উৎসবের সময় তো এত ভিড় হয়ে যেত যে আমাদের রাত পর্যন্ত কাজ করতে হতো। আমি দোকানটা আরও বড় করে দিলাম, নতুন মেশিন বসালাম, আরও কয়েকজন মানুষকে কাজে রাখলাম যাতে তাদের সংসারও ভালোভাবে চলতে পারে। আমার সবসময় মনে হতো ওপরওয়ালা যদি আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ দিয়ে থাকেন তাহলে আমাকেও অন্যদের ভরসা করতে হবে। আমি কয়েকজন দরিদ্র ছেলেকে আমার দোকানে কাজ দিলাম যাতে তারাও নিজেদের পরিবারের সাহায্য করতে পারে। একদিন পাড়ার কয়েকজন বয়স্ক ও সম্মানিত মানুষ আমার কাছে এসে বললেন, রাজেন্দ্র, আমরা তোমাকে নিয়ে খুব গর্বিত। তুমি শুধু নিজের সংসারকে সামলাওনি, অন্য মানুষদেরও কাজের সুযোগ দিয়েছো। তোমার মা যেখানেই থাকুন না কেন আজ নিশ্চয়ই তিনি খুব খুশি হতেন। তাদের কথা শুনে আমি আবার আবেগপ্রবণ হয়ে পড়লাম। সেই রাতে আমি মায়ের ছবির সামনে অনেকক্ষণ বসে রইলাম এবং মনে মনে তার সঙ্গে কথা বলতে লাগলাম। আমি বললাম, মা, তুমি সবসময় আমাকে পরিশ্রম করতে শিখিয়েছিলে। তুমি বলেছিলে পরিস্থিতি যেমনই হোক কখনো হাল ছাড়বি না। আজ তোমার প্রতিটি কথা সত্যি প্রমাণিত হয়েছে। আমি যদি সেই সময় ভেঙে পড়তাম তাহলে হয়তো আজ আমার বোনদের সংসার কখনোই গড়ে উঠতো না। বাবার মুখের এই হাসিও হয়তো আর ফিরে আসতো না। আজ আমার কাছে টাকা আছে, সম্মান আছে, নিজের ব্যবসা আছে এবং সুখী পরিবার আছে। কিন্তু এর থেকেও বড় কথা হলো আজ নিজের জন্য আমার লজ্জা নয়, গর্ব হয়, কারণ আমি আমার মা বাবার স্বপ্নগুলোকে অসম্পূর্ণ থাকতে দিইনি। আর এটাই আমার জীবনের সবচেয়ে বড় জয়। তারপর একদিন আমার 3 বোনই তাদের নিজেদের সন্তানদের নিয়ে আমাদের বাড়িতে এসেছিল। পুরো বাড়ি হাসি আর আনন্দে ভরে উঠেছিল। বাচ্চারা সারা বাড়িতে খেলছিল এবং আমরা সবাই একসঙ্গে বসে গল্প করছিলাম। ঠিক তখনই আমার বড় বোন হেসে বলল, ভাই, তুই আমাদের জীবনটা গুছিয়ে দিয়েছিস, এবার আমাদের একটা কথা মেনে নে। আমি হেসে জিজ্ঞেস করলাম, আচ্ছা বল, এবার কি করতে হবে? সে বলল, এবার তোমারও বিয়ে করা উচিত। অনেক হয়েছে একা একা থাকা। এখন আমাদের বাড়িতেও একজন বৌদি আসা দরকার, যে এই বাড়ির দায়িত্ব নেবে এবং বাবারও খেয়াল রাখবে। আমার দ্বিতীয় বোনও হেসে বলল, হ্যাঁ ভাই, এবার তোর বয়সও তো হচ্ছে। আগে তুই আমাদের দায়িত্ব নিয়ে ব্যস্ত ছিলি, তাই আমরা কখনো তোকে কিছু বলিনি, কিন্তু এখন আমাদেরও বিয়ে হয়ে গেছে। আমরা সবাই নিজেদের সংসারে সুখে আছি। এবার তোর পালা। ছোট বোন দিব্যাও হেসে বলল, ভাই, এবার আমাদেরও একজন বৌদি চাই, যে আমাদের সবাইকে ভালোবাসবে এবং এই বাড়িটাকে আবার আগের মতো হাসি আনন্দে ভরিয়ে দেবে।
তাদের কথা শুনে আমি শুধু মুচকি হেসে রইলাম, কিছু বললাম না। ঠিক তখন বাবাও সেখানে বসেছিলেন। তিনি বললেন, বাবা, তোর বোনেরা একদম ঠিক কথাই বলেছে। তুই আমাদের জন্য অনেক কিছু করেছিস, এবার নিজের জীবন নিয়েও ভাব। আমিও এখন তোর বিয়ে দেখতে চাই। আমি বাবার দিকে তাকালাম, তার চোখে সেই একই ভালোবাসা ছিল যা সব সময় দেখতাম। আমি ধীরে করে বললাম, আপনি যেমনটা ভালো মনে করেন, আমার কোনো আপত্তি নেই। আমার কথা শুনতেই 3 বোন আনন্দে লাফিয়ে উঠল এবং বলল, ব্যাস, এবার এই দায়িত্ব আমাদের। আমরা আমাদের ভাইয়ের জন্য সবচেয়ে ভালো মেয়েটিকে খুঁজে আনব। পরের দিন থেকেই আমার বোনেরা আমার জন্য সম্বন্ধ দেখতে শুরু করলো। আমাদের পাড়া থেকে একটু দূরে একটি পরিবার থাকতো। তাদের মেয়ের নাম ছিল শিখা। দেখতে সে খুব সুন্দর ছিল, কিন্তু শুধু সৌন্দর্যই নয়, তার সংস্কারও খুব ভালো ছিল। পুরো পাড়ায় সবাই তার প্রশংসা করত। সে তার মা বাবাকে খুব সম্মান করত, বাড়ির সমস্ত কাজও ভালোভাবে সামলাতো এবং পড়াশোনাও করেছিল। আমার বোনেরা যখন তার কথা জানতে পারল, তখন বাবাকে বলল, আমাদের একবার ওদের বাড়িতে কথা বলা উচিত। বাবাও রাজি হয়ে গেলেন। তারপর একদিন আমার 3 বোন এবং বাবা শিখার বাড়িতে সম্বন্ধ নিয়ে গেল। সেখানে বসে তারা তার পরিবারের সঙ্গে কথা বললেন। 2 পরিবার একে অপরকে ভালোভাবে বুঝে নিল। শিখার মা বাবাও খুব ভালো এবং সহজ সরল মানুষ ছিলেন। তাদের আমাদের পরিবার পছন্দ হয়ে গেল। কোনো লোভ না করে তারা এই সম্পর্কের জন্য রাজি হয়ে গেলেন। আমার বোনেরা বাড়িতে ফিরে যখন আমাকে এই কথা জানালো, তখন আমি একটু লজ্জা পেয়ে গেলাম। তারপর কয়েকদিন পর আমাদের প্রথম দেখা করানো হলো। যখন আমি প্রথমবার শিখাকে দেখলাম, তখন তার সরলতা আমার মন জয় করে নিল। সে অত্যন্ত সম্মানের সঙ্গে সবার সঙ্গে কথা বলল। তার চোখে ছিল আপন করে নেওয়ার অনুভূতি এবং মুখে সবসময় একটি মিষ্টি হাসি লেগেছিল। সেই মুহূর্তেই আমার মনে হলো, এই মেয়েটি আমার বাড়িটাকে সুখে ভরিয়ে দেবে। অন্যদিকে আমিও তাকে পছন্দ হয়ে গিয়েছিলাম। তারপর 2 পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে ঠিক হয়ে গেল। আমার বোনেরা আমার বিয়ের প্রস্তুতি এমনভাবে শুরু করলো যেন তাদের নিজেদের বিয়ে। প্রতিদিনই কোনো না কোনো নতুন কেনাকাটা চলতো। কখনো জামা কাপড় আসতো, কখনো গয়না, আবার কখনো সাজসজ্জার জিনিস। পুরো বাড়ি আবার আনন্দে ভরে উঠল। বাবাও এত খুশি ছিলেন যে তাকে দেখে মনে হতো যেন তিনি আবার বাঁচার নতুন একটা কারণ পেয়ে গেছেন। অবশেষে সেই দিনটাও চলে এলো, যার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। আমার বিয়ে খুব ধুমধাম করে হলো। দূর দূরান্ত থেকে আত্মীয়রা এলেন। পুরো পাড়ার মানুষ আমাদের আনন্দে অংশ নিলেন। আমার বোনেরা প্রতিটি অনুষ্ঠানে সবার আগে ছিল এবং বারবার বলছিল, আজ আমাদের ভাইয়ের সংসার গড়ে উঠছে। বিয়ের পর বিদায় নিয়ে শিখা যখন প্রথমবার আমাদের বাড়িতে এলো, তখন সে সবার আগে বাড়ির মন্দিরে গিয়ে ওপরওয়ালার আশীর্বাদ নিল। তারপর বাবার পায়ে হাত দিয়ে তাকে নিজের বাবার মতো সম্মান করলো। বাবার চোখ আনন্দে ভরে উঠল। তিনি তার মাথায় হাত রেখে বললেন, মেয়ে, আজ থেকে এই বাড়িটাও তোমার। শিখাও হেসে বলল, বাবা, আমি সবসময় এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করেই থাকবো। ধীরে ধীরে সে পুরো বাড়ির দায়িত্ব নিজের হাতে নিয়ে নিল। সে সকালে সবার আগে উঠত, মন্দিরে পুজো করত, তারপর বাবার জন্য চা বানাতো, সময় মতো তার ওষুধ দিত, তার খাওয়া দাওয়ার পুরো খেয়াল রাখত। বাবার শরীর সামান্য খারাপ হলেও সে সবার আগে ডাক্তারকে ফোন করত এবং তার সেবায় লেগে যেত। এইসব দেখে আমার মনে খুব শান্তি লাগতো। সে শুধু বাবারই নয়, আমারও খুব যত্ন নিত। আমি দোকান থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরলে সে আমার জন্য গরম খাবার তৈরি করে রাখতো। সারাদিনের সমস্ত কথা খুব মন দিয়ে শুনতো এবং সবসময় আমার সাহস বাড়াতো। তার হাতের রান্না এত সুস্বাদু ছিল যে বাবাও হেসে বলতেন, মেয়ে, তুই আসার পর তো বাড়ির খাবারের স্বাদই বদলে গেছে। আমার বোনেরা যখনই বাপের বাড়িতে আসতো, শিখা তাদের নিজের আপন বোনের মতো ভালোবাসতো। তাদের সন্তানদের জন্য আগে থেকেই মিষ্টি আর খেলনা এনে রাখতো। ধীরে ধীরে সে এই বাড়ির এমন একটি অংশ হয়ে উঠল যে আমাদের কখনোই মনে হয়নি সে এই বাড়িতে নতুন এসেছে। এখন আমারও সংসার পুরোপুরি গড়ে উঠেছিল। একসময় যে বাড়িতে শুধু সংগ্রাম আর কান্না ছিল, এখন সেই বাড়ির প্রতিটি কোণে সুখের ছোঁয়া, বাবার মুখে শান্তি ছিল। আমার বোনেরা নিজেদের সংসারে সুখী ছিল, আর আমি এমন একজন জীবনসঙ্গী পেয়েছিলাম যে প্রতিটি কঠিন সময়ে আমার পাশে থাকার প্রতিশ্রুতি সত্যি করে দেখিয়েছিল। আমি প্রায়ই রাতে ওপরওয়ালাকে ধন্যবাদ জানাতাম এবং মনে মনে মাকে বলতাম, মা, তোমার পরিবার আজ সম্পূর্ণ হয়েছে। তোমার আশীর্বাদই আমাদের এই জায়গায় পৌঁছে দিয়েছে। আর আজ আমি সত্যি আগের চেয়ে অনেক বেশি সুখী ছিলাম। এই ছিল আজকের গল্প। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেব। ধন্যবাদ।